অভিযোগের দায়ে মধ্যরাতে এনসিপি নেতা সার্জিস আলম গ্রেপ্তার হয়েছেন। এইদিকে সকালেই ভয়ঙ্কর ঘোষণা সেনাপ্রধানের। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। জন্ম থেকেই জিনিয়াস, মানে জন্মটা ছাত্রলীগের হাত ধরে, তো এখানে একটু বেশি জিনিয়াস হয়ে গেছে। যে কোনো সময় দুদকের অভিযান শুরু হতে পারে সার্জিস আলমের বিরুদ্ধে। জালিয়াতি করতে গিয়া সর্বোচ্চ জালিয়াতিটা করে ফেলছে সার্জিস আলম, আর এর কারণেই তার বিরুদ্ধে দুদকের ইনভেস্টিগেশন হতে পারে। কারণ নির্বাচন কমিশনে যে হলফনামা দিছে সেখানে ভাতিজা কট খেয়ে গেছে। সার্জিস আলমের হলফনামায় বলা সম্পদ এবং আয়কর রিটার্নে দেখানো সম্পদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। অর্থাৎ ভুলভাল তথ্য তিনি নির্বাচনী হলফনামায় দিয়েছেন। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এনসিপির বাসুরগুলা তাদের হলফনামা দেখিয়েছে। টুকাই ছেঁচড়া কিভাবে অর্থ চুরি করেছে আপনারা কি বুঝতে পারছেন? সার্জিস আলম পঞ্চগড়ে যাইতো লোকাল ট্রেনে করে। একে আমি ব্যক্তিগতভাবে চিনি, হুসাইন সাদ্দাম ছাত্রলীগের প্রেসিডেন্ট। তার গাড়ির পিছে পিছে ঘুরতো, টাকার জন্য ঘুরতো। কিভাবে টাকা দেবে সাদ্দাম হুসাইন, এরপর সেই টাকা নিয়ে এসে পঞ্চগড়ে যাবে ফ্যামিলির সাথে ঈদ করতে। প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সব একটা দলের দিকে ঝুঁকে গেছে। এটা তো মারাত্মক একটা অভিযোগ। হাসিনা বিরোধী আন্দোলনের দুই প্রধান শক্তি, সেই শক্তির মধ্যে এমন মতো পার্থক্য। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত স্পেশাল। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, এক এক করে এনসিপি নেতা এবং সমন্বয়কদের সমস্ত অপকর্ম দুর্নীতি ফাঁস হয়ে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা থেকে গেলে প্রত্যেকজনকে গ্রেপ্তার করা হবে দুর্নীতির দায়ে। প্রিয় দর্শক শ্রোতা, এরই মধ্যে হঠাৎ করে মধ্যরাতে দুর্নীতির দায়ে সমন্বয়ক সার্জিস এবং বর্তমানে তিনি এনসিপির নেতা, তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রিয় দর্শক, এনসিপির নেতা এই সার্জিস আলমের সমস্ত অপকর্ম দুর্নীতি ফাঁস হয়ে গেছে নির্বাচনী হলফনামা প্রকাশ করতে গিয়ে। দর্শক, বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন এনসিপি নেতা সার্জিস আলম কত কোটি টাকা দুর্নীতি করেছে। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। জন্ম থেকেই জিনিয়াস, মানে জন্মটা ছাত্রলীগের হাত ধরে, তো এখানে একটু বেশি জিনিয়াস হয়ে গেছে। আমার বঙ্গবন্ধু মানে লোল টোল ফালাই দিত একসময়। যেই বঙ্গবন্ধু নিয়ে সার্জিস আলম, তার ওই কান্না যে ফেক ছিল এটা তো প্রমাণিত হয়ে গেছে, তাই না? তো এখন তার অনেক কিছুতেই ফেক একটা অবস্থান হয়ে গেছে। মানে বিশাল গাড়ি শোডাউনের পর শুনলাম ফেক আত্মীয় স্বজনের। দিন শেষে যে কোনো সময় দুদকের অভিযান শুরু হতে পারে সার্জিস আলমের বিরুদ্ধে। বিশ্বাস করেন, শুধু সার্জিস আলম না, ডক্টর ইউনূস সরকারের প্রেক্ষাপট পরিবর্তন হলে, বিএনপি সরকার যদি সঠিকভাবে এই অভ্যুত্থানের সাথে কানেক্টেড প্রথম সারির নেতারা 5ই আগস্টের পরবর্তী, আগের না, বা এই রাজনৈতিক দলটা তৈরির পরবর্তী তাদের যে বিলাসবহুল জীবনযাত্রা, হান্নান মাসুদের সেই গ্রামের সবচেয়ে ভাঙ্গা মাটির ঘরটা, টিন যেটা মাটির নিচে ডেবে গেছিল, গ্রামের সবচেয়ে বড় বাড়িটা বাবার থেকে সম্পদের বেশি, মানুষ কি বোঝে না? বোঝে। তবে জালিয়াতি করতে গিয়া সর্বোচ্চ জালিয়াতিটা করে ফেলছে সার্জিস আলম, আর এর কারণেই তার বিরুদ্ধে দুদকের ইনভেস্টিগেশন হতে পারে। কারণ নির্বাচন কমিশনে যে হলফনামা দিছে সেখানে ভাতিজা কট খেয়ে গেছে। কট খাওয়ার সিস্টেমটা কোথায় হয়ে গেল? ইসিতে জমা দেওয়া নথিপত্রে আয়ের তথ্যে গরমিল পাওয়া গেছে সার্জিস আলমের। পঞ্চগড় এক আসন থেকে লড়ার ইচ্ছুক সার্জিস আলমের সেখানে দেখা গেছে যে প্রদর্শিত আয়ের যে তথ্য এবং আয়কর রিটার্নের যে তথ্য, দুইটার মধ্যে অসামঞ্জস্য, অর্থাৎ দুই ধরনের ব্যাপক গরমিল। হলফনামায় সার্জিস নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়েছেন। তো তোমার ব্যবসাটা কি বাবা? কি তৈরি করো? আমরাও কিনলাম খাইলাম, ফাস্টফুড নাকি অন্য কোনো ব্যবসা? যাই হোক, বার্ষিক ব্যবসায়িক আয় দেখিয়েছে 9 লক্ষ টাকা। 9 লক্ষ টাকা প্রফিট করতে গেলে, আমি নিজেও একজন ব্যবসায়ী, বাংলাদেশে কোটি কোটি টাকা বিনিয়োগ আছে আমার। তো সেখান থেকে ভাই বছর শেষে 9 লাখ টাকা আয় করা, সকল ব্যয়ভার খরচ মিটিয়ে আসলেই কিন্তু কষ্টকর। তো কয় কোটি টাকা বিনিয়োগ করছে সার্জিস কোন ব্যবসায় যেখান থেকে 9 লাখ প্রফিট হয়? আমরাও করলাম, যেহেতু আমিও একজন উদ্যোক্তা, বিনিয়োগকারী ব্যবসায়ী। এটা আমার ব্যক্তিগত তথ্যের জন্য আমি জানতে চাইলাম আর কি। যাই হোক, অথচ তার যেখানে তিনি বার্ষিক আয় দেখিয়েছেন 9 লাখ, 25-26 কর বর্ষের আয়কর রিটার্নে সেখানে তিনি আয় উল্লেখ করেছেন 28,05,000 টাকা। এখন হলফনামায় দিছে কয় লাখ? 9 লাখ। আর আয়কর রিটার্নে কত দিছে? 28 লাখ, অর্থাৎ 3 গুণের চেয়েও বেশি তার আয়, যা হলফনামা তথ্যের সাথে কি পরিমাণ অসামঞ্জস্য বুঝতেই পারছেন। শুধু আয় নয়, সার্জিসের সম্পদেও রয়েছে অসঙ্গতি। আসলে হয়েছে কি, হঠাৎ করে পাউয়া ধন তো লুটপাটে ব্যস্ত হয়ে গেছে। বাস্তব ভাই শোনেন, এখন প্রমাণ যদি আমার জিজ্ঞেস করেন, আমার কাছে আপাতত কোনো প্রমাণ নেই। তবে যাদের কাছে প্রমাণ আছে, ওই যে আওয়ামী লীগের একজন টাকলা মুরাদ ছিল না, আসবি তুই এখন আসবি আগে পিছে, ওই যে মাহির সাথে যে মুরাদ যখন খরচের খাতায় পড়ে গেছে, ঠাস করে তার অনেক কিছু ফাঁস হয়ে গেছে, খেয়াল আছে তো? তো এটা যাদের কাছে আছে, তারা যখন মনে করবে যে সার্জিসকে খরচের খাতায় ফেলে দিবে, তখন দেখবেন এদের তথ্য দুর্নীতি, কত মানুষ এদের বিষয়ে মুখ খোলা শুরু করে। এখন বলবে না, এখন পরিস্থিতিটা একটা ভিন্ন রকম। তো সম্পত্তি কি অসঙ্গতি? আয়কর রিটার্নে তিনি মোট সম্পদ দেখিয়েছেন 33,77,000 টাকা, আর হলফনামা অনুযায়ী তার অস্থাবর সম্পদের পরিমাণ হচ্ছে 5,61,000। এর মধ্যে নগদ আছে 3,11,000, ব্যাংকে 1 লাখ এবং 1,50,000 টাকার মোবাইল ফোন, ঘরের যে ইলেকট্রনিক আসবাবপত্র, এগুলো আছে। আর স্থাবর সম্পত্তির মধ্যে দেখিয়েছেন উপহার হিসাবে পাওয়া 16.5%, যারা কুমিল্লার মানুষ বুঝবেন, প্রায় 8.5 শতক জায়গা। মানে বিশাল জায়গা, কিন্তু 8.5 শতক জায়গা মানে বিশাল জায়গা। তো মানে 8.5 গন্ডা। এখন এতগুলা জায়গা উপহার হিসাবে পাইছে, এদেশে পায়। এখন উপহার কি এমনি কেউ দেয়? আর বাপের সম্পত্তি তো ঠিকমতো বাপ পুতেরা দেয় না, ঠিকমতো খরচ টরচ না করলে। তাহলে এখন হচ্ছে কি, খাওয়ার অনেক রকম পদ্ধতি তৈরি হয়েছে।
তো যার বাজার মূল্য হচ্ছে 5 লাখ, অর্থাৎ সে হলফনামায় যেটা দিছে সেখানে তার সম্পদ হচ্ছে 10 লাখ টাকার, কিন্তু রিটার্নে দেখেছে 33 লাখ। আগাগোড়াই ভেজাল এই ছেলেটার। সেই বঙ্গবন্ধু নিয়ে কান্নাতে যে ভেজাল ছিল, সম্পদে ভেজাল, রাজনৈতিক কাজে ভেজাল, কথাবার্তায় ভেজাল, এত ভেজাল দিয়া বুঝি একটা রাজনৈতিক দলের মুখপাত্রের অবস্থানগুলো চলে? মানুষ আসলে বোঝে, তবে কি বোঝে এটা সময় হলে। দর্শক, সার্জিস আলম এনসিপির আলোচিত নেতা, তিনি পঞ্চগড়ে থেকে নির্বাচন করছেন। সার্জিস আলম নানাভাবে আলোচনার জন্ম যেমন দিয়েছেন, সমালোচনার জন্মও দিয়েছেন। একটা সময় তার পকেটে টাকা থাকতো না, টাকা ছিল না, এরকম কথা বলেছিলেন। সেই ভিডিও এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ায়। বলেছিলেন তার কাছে কোনো মানিব্যাগ নেই, বলেছিলেন আন্দোলনকারী সমন্বয়কদের মানিব্যাগ পকেট খুঁজলে 1-2-3 হাজার টাকার বেশি পাবেন না, আমরা এভাবেই খুব কষ্টে দিন যাপন করি। সেই সমন্বয়কদের নির্বাচনের প্রাককালে এসে মাত্র কয়েক মাসের ব্যবধানে দেখা গেল তারা কেউ কেউ কোটিপতি, কেউ কেউ লক্ষ লক্ষ টাকার মালিক। সার্জিস আলমের ক্ষেত্রেও দেখা গিয়েছে তিনি লক্ষ লক্ষ টাকার মালিক। নির্বাচনী হলফনামাই বলেছেন সেটা। কিন্তু এবার যুগান্তর একটা চাঞ্চল্যকর খবর সামনে এনেছে। আমি জানি না এই খবরটা কতটা সত্য, কতটা মিথ্যা। যুগান্তর বলার চেষ্টা করছে সার্জিস আলমের হলফনামাই বলা সম্পদ এবং আয়কর রিটার্নে দেখানো সম্পদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। অর্থাৎ ভুলভাল তথ্য তিনি নির্বাচনী হলফনামায় দিয়েছেন। আয়কর রিটার্নে যে তথ্য দিয়েছেন হলফনামায় সেই তথ্য তিনি দেননি। যদি এটা সত্য হয় তাহলে তো তার নমিনেশন বাতিল হয়ে যাওয়ার কথা। তার নমিনেশন বৈধ ঘোষিত হলো কিভাবে? যুগান্তরী বা কি তথ্য সামনে এনে এটা বলার চেষ্টা করছে, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপির ডাকসাইটে নেতা সার্জিস আলমের কথা। পঞ্চগড় থেকে নির্বাচন করার কথা, নির্বাচনে তার মনোনয়নপত্র বৈধও হয়েছে। এখন পর্যন্ত এনসিপির যে 44-45 জন নমিনেশন দিয়েছে তার মধ্যে একজনের নমিনেশন মাত্র বাতিল হয়েছে, সেটা সম্ভবত সিলেটে। তাছাড়া কারো নমিনেশনই বাতিল হয়নি, সেরকম তথ্যই আমরা জানি। কিন্তু সার্জিস আলমের হলফনামা এবং আয়কর রিটার্নে ব্যাপক পার্থক্য দেখছে যুগান্তর, সেই খবরটা তারা তুলে এনেছে। তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে সার্জিসের হলফনামা এবং আয়কর রিটার্নে অনেক গড়মিল। এই গড়মিল থাকলে তার নমিনেশন পেপার বৈধ হওয়ার কথা ছিল না, বাতিল হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কিভাবে বৈধ হলো, নাকি এটা পরে দেখা গেল, সাংবাদিকরা এটা বের করলেন, সেটা একটু দেখি চলুন কি বলছে তারা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় 1 আসন থেকে লড়বেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সেজন্য নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন তিনি। তবে হলফনামা ও আয়কর রিটার্নে আয়ের গড়মিল পাওয়া গেছে। 27 বছর বয়সী এই নেতা হলফনামায় নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে বর্ণনা করেছেন। যদিও আন্দোলনের পরে তিনি বলেছিলেন তার পকেটে কোনো টাকা নেই। ব্যবসা থেকে তিনি বছরে আয় দেখিয়েছেন 9 লাখ টাকা, অথচ 2025-26 সালের আয়কর রিটার্নে উল্লেখ করা হয়েছে 28,05,000 টাকা, যা হলফনামার তথ্যের 3 গুণেরও বেশি। আয়ের 2 রকম তথ্যই হলফনামায় দিয়েছেন তিনি। শুধু আয় নয়, সার্জিসের সম্পদের তথ্যেও গড়মিল রয়েছে। তিনি আয়কর রিটার্নে মোট 33,73,000 টাকার সম্পদের কথা উল্লেখ করেছেন, কিন্তু হলফনামার বিবরণে উল্লেখযোগ্যভাবে সেখানে কম সম্পদের কথা বলা হয়েছে। হলফনামায় অস্থাবর সম্পদ হিসেবে নগদ 3,11,128 টাকা এবং ব্যাংকে 1 লাখ টাকা জমা থাকার কথা উল্লেখ করেছেন সার্জিস আলম। এর বাইরে তার 75,000 টাকার ইলেকট্রনিক পণ্য ও 75,000 টাকার আসবাব পণ্য আছে, তবে কোনো স্বর্ণালংকার নেই। স্থাবর সম্পদ হিসেবে দান পাওয়া 16.5% কৃষি জমি আছে। কৃষি জমিও তিনি দান পেয়েছেন, যার অর্জনকালীন মূল্য 7,500 টাকা হলেও বর্তমানে আনুমানিক মূল্য 5 লাখ টাকা। অর্থাৎ স্থাবর ও অস্থাবর মিলিয়ে তিনি 10 লাখ টাকার মালিক। যুগান্তর দাবি করছে হলফনামা এবং আয়কর রিটার্নে ব্যাপক ফারাক, যেখানে আমরা দেখছি যে হলফনামায় বলা হয়েছে তার মাসে আয় 9 লাখ টাকা, অথচ আয়কর রিটার্ন, সর্বশেষ যে আয়কর রিটার্ন 2025-26 সালের, সেই আয়কর রিটার্নে তিনি বলেছেন তার মোট উল্লেখ করেছেন তার সম্পদের, সেটা হচ্ছে 28,05,000 টাকা ইনকাম। 28,05,000 টাকা ইনকাম দেখিয়েছেন, আর 33,73,000 টাকার সম্পদ দেখিয়েছেন। এই যে গড়মিল, এই গড়মিল থাকা সত্ত্বেও তার মনোনয়নপত্র কিন্তু বৈধ ঘোষণা করা হয়েছে। হয়তো বিপ্লবী বলে, বিপ্লবের একজন যোদ্ধা বলেই এই ব্যাপারগুলোকে অত কড়াভাবে দেখা হয়নি। কিন্তু এটা যখন বলছে গণমাধ্যম যে এই গড়মিল থাকলে সেটা বাতিল হওয়ার যখন কথা, কিন্তু বাতিল হয়নি, তখন এনসিপি থেকে বারবার অভিযোগ করা হচ্ছে নির্বাচন কমিশন নাকি পক্ষপাত দোষে দুষ্ট, নির্বাচন কমিশন তাদের বিপক্ষে সিদ্ধান্ত নিচ্ছে। আজকেই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি এনসিপির মুখপাত্র হয়েছেন, তিনি একটি নির্বাচন কমিশনের সঙ্গে সভা শেষে এরকম বিস্তর অভিযোগ করেছেন যে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কাজ করছে, একটি দলের পক্ষে কাজ করছে। একটি দল বলতে খুবই পরিষ্কার বিএনপির পক্ষে এটা বোঝাচ্ছেন। কিন্তু আমরা যুগান্তরে যখন সার্জিস আলমের এই খবরটা দেখছি, তখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ওই বক্তব্যটা কতটা বাস্তবতা সম্পন্ন সেই ব্যাপারে বোধহয় এবার প্রশ্ন উঠতেই পারে। দর্শক, আপনার ভাবনা কি, আপনার মন্তব্য কি? সার্জিস আলম হলফনামায় একেবারে অনেক বড় গড়মিল করা সত্ত্বেও তার মনোনয়নপত্র বৈধ হওয়ার পরেও এনসিপি থেকে কেন বারবার অভিযোগ করা
করা হচ্ছে যে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এনসিপির বাসুরগুলা তাদের হলফনামা দেখিয়েছে। নির্বাচনী হলফনামায় তো অবশ্যই সম্পত্তির পরিমাণ, বাৎসরিক আয়, বিভিন্ন বিষয় উল্লেখ করতে হয়। এই হলফনামা দেখার পর লিটারেলি আমার চোখ কপাল উঠে গেছে, চক্ষু চরক গাছ হয়ে গেছে। তার আগে আপনাদেরকে আমি দুইটা ভিডিও দেখাতে চাই, অতীতের দুইটা ভিডিও, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। আমার বাবা একজন ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক, 10,000 টাকা বেতনে জব করে উনি 3 বছর আগে অপশন নিয়েছেন। উনি কখনো চান নাই যে আমি মানুষের জন্য এইভাবে মানে আলাদাভাবে কখনো কাজ করি, কিন্তু উনি সবসময় আমাকে একটা জিনিস শিখিয়েছেন, সততা। গ্রামের মধ্যে সবচেয়ে ভাঙ্গা ঘরটা এখন আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে বড় বাড়িটা আমাদের, এবং একক বাড়ি আমাদের, যেটা প্রায় 1.5 একরের বাড়ি। আমার বাড়িতে পুকুরি আছে 3টা। এটাই যে আমরা আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি। এটাই হচ্ছে রিয়েলিটি, যে আপনি আমাদের যারা সমন্বয় বলে যাদেরকে চিনেন, তাদের পকেটে হাত দিলে কখনো 2-3 হাজার টাকাও পাবেন না। আমার পকেটে মানি ব্যাগও নাই। দুইটা ভিডিও তো আপনারা দেখলেন, এবার আসেন নির্বাচনী হলফনামায় এই গুলাদের কার কত সম্পত্তির পরিমাণ এবং এদের বাৎসরিক আয় কত টাকা। প্রথমে সার্জিস আলম, সার্জিসের মোট সম্পত্তির পরিমাণ 34 লক্ষ টাকা, বছরে আয় 9 লক্ষ টাকা। হাসনাত আব্দুল্লাহর সম্পত্তির পরিমাণ 50 লক্ষ টাকা, বাৎসরিক আয় প্রায় 12,53,000 টাকা। নাহিদ ইসলামের সম্পত্তির পরিমাণ 30 লক্ষ টাকা, বাৎসরিক আয় 16 লক্ষ টাকা। মংলা মাসুদের সম্পত্তির পরিমাণ 98 লক্ষ টাকা, বাৎসরিক আয় প্রায় 15 লক্ষ টাকা। প্রথমে মংলা মাসুদের কথা বলি। এই বলেছিল তার গ্রামে সব থেকে ভাঙা ঘরটা তার, বৃষ্টির পানি পরে টিনের চাল ছিদ্র করে সেখানে তারা ঘুমাতে পারে না। অথচ তথাকথিত জঙ্গি উত্থানের পর গ্রামের সব থেকে বড় বাড়ি বানিয়েছে, সেটা সে বলেও দিয়েছে। তার বাবা একজন সামান্য মাদ্রাসার শিক্ষক ছিল, কিন্তু তাকে কখনো অসৎ পথে চলার শিক্ষা দেয়নি, সবসময় সততার শিক্ষা দিয়েছে। তথাকথিত জঙ্গি উত্থানের সময় মংলা মাসুদকে ডিবি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল তাদের জীবনকে গড়ে দেবে, তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দেবে যদি তার আন্দোলন বন্ধ করে সেই শর্তে। কিন্তু মংলা মাসুদ কখনো সততা এবং নীতি বিসর্জন দেয় নাই। কিন্তু 1 বছরের ব্যবধানে গ্রামের সব থেকে ভাঙা ঘরটা গ্রামের সব থেকে বড় পাকা বাড়ি হয়ে গেল, 98 লক্ষ টাকা সম্পত্তির মালিক হয়ে গেল। টুকাই ছেঁচড়া পুলারা কিভাবে অর্থ চুরি করেছে আপনারা কি বুঝতে পারছেন? সার্জিস আলম পঞ্চগড়ে যাইতো লোকাল ট্রেনে করে। একে আমি ব্যক্তিগতভাবে চিনি, হুসাইন সাদ্দাম ছাত্রলীগের প্রেসিডেন্ট। তার গাড়ির পিছে পিছে ঘুরতো, টাকার জন্য ঘুরতো। কিভাবে টাকা দেবে সাদ্দাম হুসাইন, এরপর সেই টাকা নিয়ে এসে পঞ্চগড়ে যাবে ফ্যামিলির সাথে ঈদ করতে। হাসনাত আব্দুল্লাহ একটা মাত্র টি শার্ট পরে পুরো আন্দোলন চালিয়ে দিয়েছে। ফকিন্দির পুলা রামপুরা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেঁটে হেঁটে আসতো, অথচ তার সম্পত্তির পরিমাণ 30 লক্ষ টাকা নির্বাচনী হলফনামায় দিয়েছে। বাৎসরিক আয় নাকি 13 লক্ষ টাকা। টাকা কোত্থেকে আসে এই 1 বছরের ব্যবধানে? নাহিদ ইসলাম কি ছিল? নাহিদ ইসলামের পিতা একটা সামান্য স্কুল শিক্ষক, একটা চরিত্রহীন। এই নাহিদ এখন 40,000 টাকা দামের জুতা পরে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া 7,500 কোটি টাকার মালিক। মংলা মাসুদ, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম। টাকা কি তোমাদের গাছে ধরে? গাছে ঝাঁকানি দিলে টাকা পড়ে রাস্তায় মাটিতে? মানে আপনারা ভাবতে পারেন সেই জঙ্গি উত্থানের পর এই টুকাই কিরপুলারা, এই ফকিন্দির বাচ্চারা একটা আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। যারা স্বপ্ন দেখেছিলেন বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করা হবে, যারা স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশটা স্থিতিশীল হবে, যারা স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হবে, যারা স্বপ্ন দেখেছিলেন তরুণরা বাংলাদেশে একটা নতুন বাংলাদেশ হিসেবে বিনির্মাণ করবে, আপনাদের স্বপ্ন এখনো আছে। এখনো যারা এই পুলাদেরকে সমর্থন দিচ্ছেন, আপনারা একটা মানেন বা না মানেন, আপনারা সিরিয়াসলি একটা এত কিছু দেখার পরেও যদি আপনারা তাদেরকে সমর্থন করেন, আপনাদের বিবেক বলে কোনো বিষয় নাই, কিছুই নাই আপনাদের মধ্যে। এক একটা হলের পাতলা ডাল খেত, আলু ভর্তা খেয়ে জীবন ধারণ করতো। এই পুলার এখন 60 লক্ষ 70 লক্ষ টাকা দামের গাড়িতে করে ঘুরে। আরেকটা পুলা আছে নুরুল হক নূর, গণ অধিকার পরিষদ, 3.5 কোটি টাকা মূল্যের গাড়ি নিয়ে পটুয়াখালীতে গিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। 3.5 কোটি টাকা কি ওর বাপে কখনো দেখেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিল, ভিপি থেকে গিয়ে 3.5 কোটি টাকা কামিয়েছে। টাকা কোত্থেকে আসে? ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হুসাইন 30 লক্ষ টাকা দামের গাড়ি ব্যবহার করাতে আপনাদের চুলকানি জলাতঙ্ক শুরু হয়ে যায়। ছাত্রলীগের নেতারা হেলিকপ্টার ব্যবহার করে চুলকানি শুরু হয়ে যায় আপনাদের মধ্যে। ভিপি সাদেক কায়েম হেলিকপ্টার দিয়ে প্রোগ্রাম করে, তখন আপনাদের চোখে পড়ে না? মানে সব দোষ শুধু ছাত্রলীগের আওয়ামী লীগের ক্ষেত্রে। সাদ্দাম হুসাইন টকশুতে ডেকে নিয়ে এসে খালিদ মহিউদ্দিন উল্টাপাল্টা প্রশ্ন করে। এখন শিবিরের সাদেক কায়েমকে টকশুতে ডাকতে পারে না খালিদ মহিউদ্দিন? এখন নুরুল হক নূরকে জিজ্ঞাসা করতে পারে না 3.5 কোটি টাকা মূল্যের গাড়ি দিয়ে কিভাবে নির্বাচনী প্রচারণা চালাতে যায়? কোত্থেকে আসে টাকা? এখন কেন এই এনসিপির বাসুরদেরকে বলা হচ্ছে না যে এত টাকা তোমরা 1 বছরের ব্যবধানে কিভাবে উপার্জন করলে? তোমাদের আয়ের উৎস কি? সব ধান্দাবাজি, সব তদবির বাণিজ্য, সব নিয়োগ বাণিজ্য। মোংলা মাসুদ বন্দরটাকে এককভাবে নিয়ন্ত্রণ করে। হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশে যতগুলো কোচিং সেন্টার আছে প্রত্যেকটা নিয়ন্ত্রণ করে। নাহিদ ইসলাম বাংলাদেশের সবথেকে বড় চাঁদাবাজদের মধ্যে অন্যতম। কিসের মির্জা আব্বাস চাঁদাবাজ? মির্জা আব্বাসের থেকেও কয়েক ধাপ উপরে নাহিদ ইসলাম। আর সার্জিস গুলা ঠিকাদারি যারা করে তাদের সাথে লিয়াজু মেইনটেইন করে, তাদেরকে কাজ কাম পাওয়ার কথা বলে কাজ কাম বাগিয়ে নিয়ে উপার্জন করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। এরা প্রত্যেকে কয়েকশো কোটি করে টাকার মালিক। আপনারা কি সেটা জানেন? দুর্নীতি করে কেউ কখনো পার পেয়ে যায় না। বলা হতো আওয়ামী লীগের নেতারা এইটা করেছে, ওইটা করেছে, চুরি করেছে, চামারি করেছে। শেখ হাসিনার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে। আরে শেখ হাসিনার পিয়ন তো 16 বছরে 400 কোটি টাকার মালিক হয়েছিল। তোরা পুলারা তো 16 মাসে 1000 কোটি টাকার মালিক হয়েছিস। তাহলে দুর্নীতিগ্রস্ত কারা? দুর্নীতিবাজ কারা? দেশ বিরোধী চক্রান্তকারী কারা? প্রত্যেকের বিচার হবে। তারেক রহমানের নির্বাচনী হলফনামা দেখলাম, তার বাৎসরিক আয় 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা দিয়ে ব্যক্তিগত দেহরক্ষী রাখা, লন্ডনের মতো জায়গায় 7 লক্ষ টাকা উপার্জন করে বাৎসরিক, মেয়েকে ব্যারিস্টারি পড়ানো, 7 লক্ষ টাকা উপার্জন করে রেঞ্জ রোভার গাড়ি চালানো, ডুপ্লেক্স বাংলোতে থাকা, বিলাসী জীবন ধারণ করা। 2 নম্বরের একটা লেভেল থাকে, লেভেলের মধ্যেই পড়ে এরা। প্রত্যেকের দেশদ্রোহী শক্তি। বললাম না বাচ্চা ফুটফুটে সুন্দর, এরা এক একটা ওইটার বাচ্চা। সমস্যা নাই, আপনারা বাংলাদেশটাকে তুলে দিয়েছেন ষড়যন্ত্রকারীদের হাতে, চক্রান্তকারীদের হাতে। আপনাদের আপাদমস্তক করে না খেলে আপনারা কখনো শুধরাবেন না। ভালো থাকবেন। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন, রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো, প্রিয় দর্শক সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে? প্রিয় দর্শক শ্রোতা, এনসিপির নেতাকর্মীরা কত কোটি টাকা দুর্নীতি করেছে, আর এগুলো যদি দুদক তদন্ত শুরু করে তাহলে কিন্তু
প্রত্যেকজনই গ্রেপ্তার হবে। প্রিয় দর্শক, ইতিমধ্যে কিন্তু এনসিপি নেতা এবং সাবেক সমন্বয়ক সার্জিস আলম কঠিন ভাবে ফেসে গেছেন। দর্শক, সবকিছু মিলিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখ থেকে আপনারা বিস্তারিত আলোচনা শুনতে পারলেন। তো দর্শক, এ সম্পর্কে দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের মন্তব্য কি? দর্শক, আপনাদের দেশের টাকায় কিন্তু লুটপাট হচ্ছে। দর্শক, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। ভিডিওটি শেষ করছি এখানেই। ভিডিওটি সম্পূর্ণ আকার দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।